সবাইকে এই চ্যানেলে স্বাগত। 2001 সালের 13ই ডিসেম্বর ভারতবর্ষের সংসদ অর্থাৎ যেখান থেকে পুরো দেশটাকে চালনা করা হয় সেই এরিয়াতে 5 জন টেররিস্ট দ্বারা একটা অ্যাটাক হয় এবং তাতে 9 জন লোক মারা যায়। 22 বছর পর ঠিক একই দিনে 2023 সালের 13ই ডিসেম্বর আবারও সংসদে একটা হামলা হয়। আর এই ঘটনার ঠিক কিছুদিনের মধ্যেই লোকসভা আর রাজ্যসভা মিলিয়ে টোটাল 146 জন এমপিকে সাসপেন্ড করে দেওয়া হয়। স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথমবার এরকম কোনো ঘটনা ঘটলো যে কোনো সেশনে একসাথে এতজন এমপিকে একবারে সাসপেন্ড করে দেওয়া হলো। সংসদের ভিতরে এই হামলার ঘটনা আর এমপিদের সাসপেনশন নিয়ে বিভিন্ন খবর আমরা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখছি, কিন্তু এই হামলা নিয়ে সরকারের থেকে কি বক্তব্য, এই ঘটনার সাথে এমপিদের সাসপেনশনের কি সম্পর্ক, বা এমপিদের সাসপেনশন করা হয় কেন, সাসপেন্ড হলে ওই এমপিদের উপর কি ধরনের প্রভাব পড়ে, 2001 সালের ওই ঘটনার সাথে 2023 সালের এই ঘটনার কোনো সম্পর্ক আছে কিনা, এই সমস্ত বিভিন্ন বিষয়ই আজকের ভিডিওতে বলবো। 1857 সালে ভারতবর্ষে যে মহাবিদ্রোহ হয়েছিল তার পেছনে বিভিন্ন রকম কারণ থাকলেও তাৎক্ষণিক কারণ হিসেবে ছিল বেসফিল্ড রাইফেলের জায়গায় এনফিল্ড রাইফেলের ব্যবহার এবং এই এনফিল্ড রাইফেলের যে গুলি তার কভার তৈরিতে গরু ও শূকরের চর্বির ব্যবহার। মানে ওই বিষয়টা তখন ছিল একটা বারুদের গোদামে ছোট্ট একটু আগুন ধরানোর মতন ব্যাপার। ঠিক তেমনি অপোজিশন পার্টির এমপিরা সংসদের ভেতর বিভিন্ন সময়ে বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি করে, যেমনটা মাঝে মধ্যে খবরের চ্যানেলে দেখা যায়। যদিও লোকসভা বা রাজ্যসভার যে প্রিসাইডিং অফিসার তারা সেই বিষয়গুলিকে ইগনোর করে দেয়, কিন্তু 13ই ডিসেম্বর এই ঘটনার পর কয়েকদিন ধরে এই বিশৃঙ্খলতার পরিমাণ অনেক বেশি মাত্রায় হয়ে যায়। মূলত এই কারণেই এতজন এমপিকে একসাথে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। বিষয়টা হয়তো খুব ভালোভাবে বোঝা যায়নি, এক এক করে বিষয়গুলো বলি তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। সংসদের উইন্টার সেশনের সমস্ত কাজ অ্যাজ ইউজুয়াল চলছিল। আমরা জানি এক বছরে আমাদের 3টে সেশন হয়, বাজেট সেশন, মনসুন সেশন আর উইন্টার সেশন। উইন্টার সেশন নরমালি নভেম্বরের লাস্টে শুরু হয় আর ডিসেম্বরের ফার্স্ট উইকে শেষ হয়ে যায়, কিন্তু এবারের উইন্টার সেশনটা 4 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর পর্যন্ত কন্ডাক্ট করা হয়। এর ভেতর 13ই ডিসেম্বর প্রায় 1টা নাগাদ 2 জন ক্রিমিনাল লোকসভা সদনের ভেতর ঢুকে যায় এবং তাদের ভেতর একজন একটা ক্যানস্টার থেকে হলুদ ধোঁয়া ছাড়ে আর আরেকজন অকথ্য ভাষায় খুবই গালিগালাজ করতে থাকে, খুবই খারাপ স্লোগান দিতে থাকে। এর পাশাপাশি সংসদের বাইরেও আরো 2 জন ঠিক এই একই রকমের অ্যাক্টিভিটি করতে থাকে। এই ঘটনা ঘটার সাথে সাথে সিকিউরিটির দায়িত্বে যে সমস্ত কর্মীরা ছিলেন তারা ওই ক্রিমিনালগুলোকে ধরে ফেলে এবং প্রাথমিকভাবে দিল্লি পুলিশ তাদেরকে ধরে নিয়ে যায়। এই ঘটনার পর 2 সভারই কাজ, মানে লোকসভা ও রাজ্যসভা দুটো সদনেরই কাজ ওই মুহূর্তের জন্য বন্ধ করে দেওয়া হলেও কিছুক্ষণ পর আবার তাদের কাজ নরমালি চলতে থাকে। কিন্তু ঠিক তার পরের দিনে মানে 14ই ডিসেম্বর এই সাসপেনশনের ঘটনা ঘটে। পরের দিন অর্থাৎ 14ই ডিসেম্বর অপোজিশন পার্টির এমপিরা সংসদের সিকিউরিটি ব্যবস্থা মানে সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলে এবং এর পাশাপাশি বিশৃঙ্খলা দেখায়, প্ল্যাকার্ড শো করে। এই ঘটনা নিয়ে হোম মিনিস্টার ও প্রাইম মিনিস্টারের কাছ থেকে তাদের স্টেটমেন্ট শুনতে চায়, মানে তাদের বক্তব্য শুনতে চায়। এই ক্ষেত্রে লোকসভা স্পিকার জানান যে সিকিউরিটির দায়িত্বে হোম মিনিস্টার বা প্রাইম মিনিস্টার থাকেন না, তাই এই বিষয়ে হোম মিনিস্টার বা প্রাইম মিনিস্টার তাদের বক্তব্য রাখার প্রয়োজন নেই। এবং তিনি এও বলেন যে এই ঘটনা নিয়ে এনকোয়ারি ও ইনভেস্টিগেশনের কাজ অলরেডি শুরু হয়ে গেছে, সেখান থেকে কোনো রিপোর্ট বা তথ্য আসুক, তারপরে হোম মিনিস্টার বা প্রাইম মিনিস্টার তাদের বক্তব্য রাখবে। কিন্তু অপোজিশন পার্টির এমপিরা সেই কথা মানতে চাননি এবং তারা তাদের ওই মুভমেন্ট চালিয়ে যান। এর ফলে রাজ্যসভার যে চেয়ারম্যান তিনি লোকসভা থেকে 13 জন আর রাজ্যসভা থেকে 1 জন, টোটাল এই 14 জনকে ওই 14 তারিখে সাসপেন্ড করে দেন। 14 তারিখের পর এই উইন্টার সেশনের যতদিন কাজ বাকি আছে সেই সমস্ত কাজের জন্য ওই 14 জন এমপিকে সাসপেন্ড করে দেওয়া হয়। এবার এখানেই এই ঘটনার শেষ হয় না, এর পরেও বিভিন্ন এমপিরা বিভিন্ন সভাতে তাদের বিশৃঙ্খলা চালিয়ে যায়। ফলে 18ই ডিসেম্বর লোকসভা আর রাজ্যসভা মিলিয়ে টোটাল 78 জন এমপিকে এবং 19শে ডিসেম্বর লোকসভা থেকে 49 জন এমপি, তারপর 20 তারিখে লোকসভা থেকে 2 জন এমপি এবং 21 তারিখে আবার লোকসভা থেকে 3 জন এমপিকে সাসপেন্ড করে দেয়। এই নিয়ে টোটাল 146 জন এমপি সাসপেন্ড হয়ে যায় এই উইন্টার সেশনের বাকি যতদিন আছে ততদিনের জন্য। তাহলে 14 তারিখে সাসপেন্ড হয় 14 জন, লোকসভা থেকে 13 জন আর রাজ্যসভা থেকে 1 জন। 18 তারিখে সাসপেন্ড হয় 78 জন, তার ভেতর 33 জন সাসপেন্ড হয় লোকসভা থেকে আর 45 জন সাসপেন্ড হয় রাজ্যসভা থেকে। এবার লোকসভা থেকে যে 33 জন সাসপেন্ড হয়েছে তার ভেতরে 3 জনকে এই সেশনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে
এবং বাকি যে 3 জন রয়েছে সেই 3 জনকে তো সাসপেন্ড করে দেয়া হয়েছেই, কিন্তু তাদের মামলাটা প্রিভিলেজ কমিটির কাছে স্পেশালি পাঠানো হয়েছে, কারণ তারা বিশৃঙ্খলতার একদম চরম পর্যায়ে পৌঁছে গেছে। লোকসভা স্পিকারের সামনে যে টেবিল থাকে, যেটাকে বলা হয় পোডিয়াম, এই 3 জন এমপি ওই পোডিয়ামের কাছে চলে আসে এবং সেই সমস্ত অফিসারদের বিরক্ত করতে থাকেন। এরপর 19 তারিখে সাসপেন্ড করা হয় 49 জনকে, 20 তারিখে 2 জনকে এবং 21 তারিখে আরো 3 জনকে। এই নিয়ে টোটাল এখনো পর্যন্ত 146 জনকে সাসপেন্ড করা হয়েছে। তাহলে এখন হয়তো মনে প্রশ্ন আসতেই পারে যে এমপিরা কি তাহলে সংসদে একটু ভুলভাল কাজ করলেই বা একটু বিশৃঙ্খলা তৈরি করলেই কি তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হয়? তাদের কি আগে থেকে কোনো ওয়ার্নিং বা কোনো সতর্ক করা হয় না? উত্তরটা হলো হ্যাঁ, প্রথমে সবাইকে ওয়ার্নিং বা সাবধানে করা হয়, তারপরে যদি না শুনে তখন সাসপেন্ড করে দেওয়া হয়। এবার এই সাসপেনশনেরও কিছু স্টেপ আছে, সেগুলো কি? যে কোনো জায়গাতে ঠিকঠাক কাজ হওয়ার জন্য কিছু রুলস থাকে, মানে কিছু নিয়ম থাকে, আর এই নিয়মগুলো এক জায়গায় লেখা থাকে, সেটাকে বলা হয় রুল বুক। লোকসভা বা রাজ্যসভা প্রত্যেক সদনের ক্ষেত্রেই ঠিক সেই রকম আলাদা আলাদা রুল বুক রয়েছে এবং সেখানে লেখা রয়েছে যে লোকসভা বা রাজ্যসভা কিভাবে ঠিকঠাক ভাবে চালানো যায়। এখানে কোন এমপির কি কাজ বা কোন মন্ত্রীর কি কাজ, কার কতটা দায়িত্ব, এই সমস্ত বিভিন্ন কিছু, কি কি কাজ করলে একজন এমপি সাসপেন্ড হয়ে যাবে বা তাকে কে সাসপেন্ড করতে পারে, এই বিষয়টিও ওই রুল বুকের একটি পয়েন্টে লেখা রয়েছে। লোকসভা বা রাজ্যসভা দুটোর ক্ষেত্রেই এই সাসপেনশনের নিয়ম একই রকম। লোকসভার প্রিসাইডিং অফিসারকে বলা হয় স্পিকার এবং রাজ্যসভার প্রিসাইডিং অফিসারকে বলা হয় চেয়ারম্যান। এই প্রিসাইডিং অফিসারের বিভিন্ন রকম কাজ থাকে, সেই কাজের ভেতর একটা কাজ হলো তার সদনকে ঠিকঠাক ভাবে চালানো এবং ওই সদন ঠিকঠাক ভাবে চালানোর জন্য যে সমস্ত নিয়ম কানুন রয়েছে সেই সমস্ত নিয়ম কানুন সবাইকে ফলো করানো, আর কোনো এমপি বা অন্য কেউ এই সমস্ত নিয়মের লঙ্ঘন করছে কিনা সেটা খেয়াল রাখা। এবার নিয়মের উল্লঙ্ঘন করা বলতে বিভিন্ন বিষয় আছে, যেমন এমপিরা হয়তো তাদের সিটে বসছেন না, এদিক ওদিক ঘোরাঘুরি করছেন, চিৎকার করছেন, স্লোগান দিচ্ছেন, প্ল্যাকার্ড দেখাচ্ছেন, অন্য কেউ বক্তব্য রাখলে তাকে ডিস্টার্ব করছেন, প্রিসাইডিং অফিসারের কাছে চলে আসছেন, পোডিয়ামের কাছাকাছি চলে আসছেন, বিভিন্ন হাঙ্গামা করছেন ইত্যাদি। প্রিসাইডিং অফিসার যদি দেখে মনে করেন যে কোনো এমপি উচ্ছৃঙ্খল আচরণ করছেন বা সদনের নিয়ম ভঙ্গ করছেন, তাহলে প্রাথমিকভাবে তিনি কারোর নাম না করেই ওপেন সবার উদ্দেশ্যে চুপচাপ বসে থাকার নির্দেশ দেন। হয়তো বললেন যে যারা যারা চিৎকার করছে বা যারা যারা হাঙ্গামা করছে তারা নিজেদের জায়গায় বসুন। এর পরেও যদি তারা ওই একই রকমের আচরণ আবার করতে থাকে, তখন প্রিসাইডিং অফিসার তাদেরকে সদন থেকে বেরিয়ে যাওয়ার কথা বলেন এবং ওই এমপিদের তখন সাথে সাথে সেই সভা ছেড়ে দিতে হয়। ওই দিনের বাকিটা সময় তারা আর ওই সভায় ঢুকতে পারে না। এক্ষেত্রেও প্রিসাইডিং অফিসার কারোর নাম তোলেন না, মানে কাউকে নাম করে কোনো কথা বলেন না। অনেকটা এইরকম বলেন যে যারা যারা ঝামেলা করছেন তারা এক্ষুনি এই সভা থেকে বেরিয়ে যান। এটা বলার পরেও যদি কোনো এমপি সেই সদন থেকে না বের হয় এবং আরো হাঙ্গামা করতে থাকে, তখন প্রিসাইডিং অফিসার পার্টিকুলারলি ওই এমপি বা ওই এমপিদের নাম উচ্চারণ করেন এবং তাদের সাসপেন্ড করার একটা প্রস্তাব তোলেন। যদি ওই প্রস্তাবে বেশিরভাগ এমপিরা সাপোর্ট করে দেন, তাহলে ওই যে এমপিদের বিরুদ্ধে সাসপেনশনের প্রস্তাব তোলা হয়েছিল তাদেরকে সেশনের বাকি যতদিন আছে সব দিনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়, যেমনটা এই ক্ষেত্রে হয়েছে। এখন এই বিশৃঙ্খলা সৃষ্টি করলে বা হাঙ্গামা সৃষ্টি করলে তাদেরকে প্রাথমিকভাবে ওয়ার্নিং দেওয়া হয় এবং সেই ওয়ার্নিং এর পরেও না শুনলে ওই দিনের জন্য তাদেরকে সভা থেকে বার করে দেওয়া হয়। এই নিয়মের কথা লোকসভার যে রুল বুক তাতে 373 নম্বর রুলে লেখা আছে, আর রাজ্যসভার ক্ষেত্রে সেটা রাজ্যসভার রুল বুকের 255 নম্বর নিয়মে লেখা রয়েছে। আর পার্টিকুলার কোনো এমপি বা কয়েকজন এমপির নাম নিয়ে তাদেরকে সাসপেনশনের প্রস্তাব তোলা এবং তাদেরকে সাসপেন্ড করে দেওয়া, এই নিয়মের কথা লেখা রয়েছে লোকসভা রুল বুকের 374 নম্বর নিয়মে, আর রাজ্যসভার ক্ষেত্রে 256 নম্বর নিয়ম। আর যদি স্টেটের কথা বলি তাহলে পশ্চিমবঙ্গ বিধানসভার ক্ষেত্রে এই সাসপেনশনের নিয়ম লেখা রয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভার যে রুল বুক তার 27 নম্বর নিয়মে। এখন লোকসভার স্পিকারকে এই সাসপেনশন নিয়ে কিছু এক্সট্রা পাওয়ার দেওয়া হয়েছে, সেটা হলো যে স্পিকার যদি মনে করেন যে একজন বা অনেকজন এমপি মিলে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং তার মাত্রা অনেক বেশি হয়ে যাচ্ছে, তাহলে তিনি কোনো প্রস্তাব না রেখেই ওই এমপি বা ওই এমপিদের 5 দিনের জন্য সাসপেন্ড করে দিতে পারে। এটা লোকসভার যে রুল বুক তার 374A নম্বরে লেখা রয়েছে। রাজ্যসভার যে চেয়ারম্যান তার ক্ষেত্রে এই স্পেশাল পাওয়ারটা নেই। এখন বিশৃঙ্খলা সৃষ্টি করলে এমপিরা তো সাসপেন্ড হয়ে যায় সেটা বুঝলাম, কিন্তু তাদের ফ্যাসিলিটিতে কি প্রভাব পড়ে সেটা একটা বড় ইস্যু। কারণ এমপি যদি ভাবে যে আমি সভাতে থাকি বা না থাকি,
আমার যদি কোনো ফেসিলিটি বা আমার পাওয়ারে যদি কোনো এফেক্ট না পড়ে, তাহলে যা হয় হোক, আমি সভাতে থাকলেও যা, না থাকলেও তাই। কিন্তু না, তা হয় না। কোনো এমপি যদি সাসপেন্ড হয়ে যায়, তাহলে তাদের ক্ষেত্রে যে এফেক্ট গুলো পড়ে সেগুলো হলো, ওই এমপি ওই সেশনে আর যতগুলো সভা রয়েছে কোনো সভাই আর অ্যাটেন্ড করতে পারে না। এছাড়া সদনে কি কি আলোচনা হলো বা আগামীতে কি কি আলোচনা হবে এই সম্পর্কে কোনো নোটিশ বা কোনো ডকুমেন্ট ওই এমপি কে আর দেওয়া হবে না। ওই এমপি অন্য কোনো মন্ত্রী বা অন্য কোনো এমপির কাছে আর কোনো প্রশ্ন করতে পারবে না, ইভেন তাকে আর কিছু জিজ্ঞেসও করতে পারবে না। সর্বোপরি তার যে বিভিন্ন অ্যালাওয়েন্স, মানে স্যালারির পাশাপাশি আরো যে সমস্ত ভাতা পান, সেগুলোর কিছুই পাবেন না যতদিন সাসপেন্ড থাকবে। এই সবই এফেক্ট পড়ে একজন এমপির ওপর। এমপিরা কেমন বেতন পান বা তাদের কি কি ভাতা আছে, সেই সমস্ত নিয়ে আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করব। এবার একটা বিষয় হয়তো মাথায় আসতে পারে যে স্পিকার বা চেয়ারম্যানের যদি কোনো এমপির ওপর পার্সোনালি কোনো রাগ থাকে, তাহলে তিনি ভুজুং ভাজুং একটা কারণ দিয়েই ওই এমপি কে সভা থেকে সাসপেন্ড করে দিতে পারে। এর জন্যই বলা আছে যে কোনো এমপি কে যদি সাসপেন্ড করতে হয়, তাহলে ওই সদনে সাসপেনশনের প্রস্তাব তুলতে হবে। আর আরেকটা বিষয়, এই সাসপেনশনের বিষয় নিয়ে বা সংসদের অন্য কোনো ইস্যু নিয়ে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কোনো জায়গায় গিয়ে অ্যাপিল করা যায় না। সংসদের সমস্যা সংসদের ভিতরেই মেটাতে হয়। ভারতীয় সংবিধানের 122 নম্বর ধারাতে এই রকমটাই লেখা রয়েছে। কিন্তু সংসদ বা বিধানসভাতে যদি কোনো বড় ধরনের কোনো অসুবিধা তৈরি হয়, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট তাতে হস্তক্ষেপ করে। যেমন 2021 সালে মহারাষ্ট্রের বিধানসভাতে 12 জন বিজেপি এমএলএ কে 1 বছরের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। এরপর এমএলএরা এই বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টে অ্যাপিল করে এবং সুপ্রিম কোর্ট বিভিন্ন কারণ বিশ্লেষণ করে বলেন যে এটা বিধানসভার যে নিয়ম আছে সেই নিয়মের বাইরের কাজ, তো এই সাসপেনশনটাকে তুলে দেওয়া হোক। এবার এমন না যে এই সাসপেনশনের ঘটনা এই প্রথমবার ঘটলো, এর আগেও বহুবার এরকম এমপিদের সাসপেনশনের ঘটনা ঘটেছে। 2009 থেকে 2014 সালের ভেতর সব মিলিয়ে 47 জন এমপি কে সাসপেন্ড করা হয়েছে। 2014 থেকে 2019 এর ভেতর সব মিলিয়ে 72 জন এমপি কে, আর 2019 থেকে 2024 এর ভেতর এই ঘটনাটা বাদ দিয়ে এর আগে সব মিলিয়ে 46 জন এমপি সাসপেন্ড হয়েছে। তবে বড় আকারের একবারেই সাসপেনশনের ঘটনা ঘটেছে এর আগে 1989 সালে। তখন লোকসভা থেকে একবারেই 63 জন এমপি কে একসাথে সাসপেন্ড করে দেওয়া হয়। তাহলে এই সাসপেনশনের ব্যাপারটা না হয় বোঝা গেল, কিন্তু 13ই ডিসেম্বর ওই ঘটনার পর কি অ্যাকশন নেওয়া হয়েছে বা হচ্ছে, এই ঘটনার ঠিক পরেই তো দিল্লি পুলিশ ওই ক্রিমিনালদের অ্যারেস্ট করে নিয়ে যায়। কিন্তু স্পিকার দিল্লি পুলিশের সহায়তায় এই ঘটনার একটি উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেন। আর সিকিউরিটির দায়িত্বে যারা ছিল, অর্থাৎ সিআইএসএফ মানে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, তারা অলরেডি তাদের মতন করে ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। এর পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থার পর্যালোচনা করতে এবং এই রকম ঘটনা যাতে ভবিষ্যতে আর কখনো না ঘটে তার জন্য কঠোর ব্যবস্থার বাস্তবায়নের উদ্দেশ্যে স্পিকার এমপিদের সাথে মিটিং এর আয়োজন করেন। এখনো পর্যন্ত 13 তারিখের এই ঘটনার পিছনে যে যে ঘাটতিগুলো রয়েছে বলে প্রাথমিকভাবে বলা হয়েছে, সেগুলো হলো সংসদের সিকিউরিটিতে জয়েন্ট সেক্রেটারির পজিশন প্রায় 45 দিনের বেশি ধরে ফাঁকা রয়েছে এবং সিকিউরিটিতে প্রায় 40% মতো স্টাফ কম রয়েছে। যখন এই ক্রিমিনালদের দ্বারা ইয়েলো গ্যাস ছাড়া হয়, তখন স্মোক অ্যালার্ম কাজ করেনি। এর সাথে আরো একটা পয়েন্ট বলা হয়েছে যে সংসদ এলাকায় খরচের জন্য যে বাজেট করা হয়েছিল তার থেকে 30 কোটি টাকা কম অ্যালট করা হয়েছে। এইগুলো সংসদের দিক থেকে কি ঘাটতি সেটা প্রাথমিকভাবে উল্লেখ করা হয়েছে। তবে এই ক্রিমিনালরা কিভাবে সংসদ ভবনের ভিতরে ঢুকে গেল তা নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়। এক্ষেত্রে যে বক্তব্যটা উঠে আসছে সেটা হলো মাইসুরের যে এমপি, তার দ্বারা এই ক্রিমিনালদের ভিজিটার পাস অ্যালাউ করা হয়েছে। এখন এই ভিজিটার পাসটা কি? যে কেউ যে কোনো সময় এই সংসদ এলাকার ভেতর ঢুকতে পারে না বা ঢুকে ঘোরাঘুরি করতে পারে না। যদি কাউকে সংসদ ভবন ঘুরতে হয় বা এই সংসদ ভবনের এরিয়ার ভেতর ঢুকতে হয়, তাহলে ওখানে যে সিকিউরিটি রয়েছে তাদের কাছ থেকে অথবা কোনো এমপির কাছ থেকে একটা পাস ইস্যু করাতে হয়, সেটাকেই বলে ভিজিটার পাস। এই ঘটনার পর স্পিকার এই ভিজিটার পাসকে নিষিদ্ধ করে দেয়। এবার 13 তারিখের এই ঘটনা তো গেল, কিন্তু তারপর বিভিন্ন ডেটে এই যে এতজন এমপি কে সাসপেন্ড করে দেওয়া হলো তা নিয়েও অপোজিশন এমপিরা এবং কিছু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনও এই সাসপেনশনের ঘটনার নিন্দা করেছে। যেমন ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন রয়েছে হিউম্যান রাইটস ওয়াচ, এই সংস্থাটা এই সাসপেনশনের ঘটনায়
কড়া নিন্দা জানিয়েছে। কংগ্রেসের তরফ থেকে এই সাসপেনশনের ঘটনাকে মার্ডার অফ ডেমোক্রেসি বলা হয়েছে। অনেকে বলছেন যে সংসদ এখন ডিক্টেটোরিয়াল ম্যানার, মানে রাজতন্ত্রের মতন লাগছে। কেউ বা বলছেন যে ভারতের সংসদ এখন উত্তর কোরিয়ার সংসদের মতন হয়ে গেছে। তো যাই হোক না কেন, 13 তারিখের এই ঘটনার পেছনে ঠিক কি কি কারণ রয়েছে, তাদের কি কি উদ্দেশ্য রয়েছে, বা এই এমপিদের সাসপেনশনের পর তাদের ক্ষেত্রে আর কি কি পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে বিভিন্ন ইনভেস্টিগেশনের পর আমরা বিভিন্ন খবরের চ্যানেল থেকে জানতেই পারবো। আর সেই সম্পর্কে কালেকটিভ ইনফরমেশন আমরা এর পরবর্তী কোনো ভিডিওতে বলবো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওতে বলা সমস্ত তথ্য বিভিন্ন ওয়েবসাইট ও বিভিন্ন নিউজ চ্যানেল থেকে সংগ্রহ করা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। এই ভিডিও সম্পর্কে তোমাদের মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে অন্য একটা ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।